নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, সন্তানদের ক্ষেত্রে আমি বারবার বলি যে পড়াশোনার বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ প্রথম একটা জাতক জাতিকা জীবনের যে নির্দিষ্ট সময়টা থাকে সেটা হচ্ছে তার বয়স 24 থেকে 25 বছর বয়স পর্যন্ত। এই 24 থেকে 25 বছর বয়স পর্যন্ত কোনো জাতক জাতিকা যদি সেই সময়টা সঠিকভাবে ব্যবহার করতে পারে, কারণ সময় আপনাকে দেখবেন প্রত্যেক মানুষের সময় কিন্তু খুব কম, সময় কিন্তু তার নিজের গতিতে চলে যাবে। আপনি পিছিয়ে পড়বেন যদি সঠিক সময় সঠিক না কাজ করেন। দেখবেন পরে গিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, নিজের মনকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে হচ্ছে। সেই জন্য একটা জাতক জাতিকা তার জীবনকালের জীবন দশায় 24 থেকে 25 বছর বয়সকাল যে সময়টা পাবে, তারা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে তার আজীবন কোনোদিন তার দুঃখ কষ্ট আসবে না। এটা বাস্তব জায়গা, এবং সেটা বাস্তবে সেটা কিন্তু দেখাও যায়। কিন্তু তারা অনেক সময় ভুল ভ্রান্তি, বিভিন্ন নেগেটিভ ভাইব্রেশন, কখনো বন্ধু সঙ্গ নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেই কানেকশনের মধ্যে জড়িয়ে গিয়ে এরা এই 24 বছরের মধ্যে অনেক সময় তারা এই সময়টাকে কাজে না লাগিয়ে বেহিসাবিভাবে চলতে গায়। আর এই চলতে যাওয়া মানেই তার জীবনের সমস্যাগুলোকে ডেকে নিয়ে আসা এবং একটা সময় নিজে অনুশোচনা বোধ হওয়া। সেই জিনিসগুলো যাতে না হয়, আবার বলছি, প্রত্যেক জাতক জাতিকার, কারণ একটা পড়াশোনার জায়গা খুব পজিটিভ ভাইব্রেশন দেয়। যেটা জন্মছকের আমি বারবার বলি 12টা ভাব থাকে। এই 12টা ভাবের মধ্যে চতুর্থ ভাব থেকে আমাদের পড়াশোনার জায়গা দেয়, চতুর্থ ভাব থেকে মাতৃস্থানের জায়গা দেয়, চতুর্থ ভাব থেকে তার বাড়ি গাড়ি হবে কিনা তার জায়গা দেয়, চতুর্থ ভাব থেকে সেই জাতক জাতিকারা কতটা জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি পাবে তার জায়গা দেয়। তাহলে এই চতুর্থ ভাবের সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িয়ে রয়েছে। তাই চতুর্থ ভাবের প্রথম স্টেজ যেমন মাতৃসুলভ, অর্থাৎ মায়ের স্নেহ মমতা পাওয়া, মায়ের আশীর্বাদ পাওয়া, সেই সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব পরবর্তী স্টেজ পড়াশোনার জায়গা। একটা জাতক জাতিকা কতটা পড়াশোনায় পারদর্শী হবে, পড়াশোনার ক্ষেত্রে তার বাধা আছে কিনা, 1 বছরের এয়ার লস আছে কিনা, পড়াশোনা করতে করতে শেষ অর্থাৎ বাধা পেয়ে সে আর পড়াশোনা করতে পারবে না কি না, সবটা চতুর্থের সঙ্গে কানেক্টেড। যা চতুর্থের একাদশ হচ্ছে দ্বিতীয় ভাব। তাই দ্বিতীয় ভাবও কিন্তু সেক্ষেত্রে ভালো জায়গা থাকতে হবে, বা দ্বিতীয় ভাবের অধিপতি কানেক্টেড, যাতে যেখানে যেখানে হবে সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকতে হয়। না হলে কিন্তু সমস্যার জায়গাগুলোকে ইঙ্গিত করে। কারণ আমি এর আগে বহু আলোচনা করেছি যে পড়াশোনা কোন জাতক জাতিকার কিভাবে হবে, কি কানেকশন কোন জায়গা থেকে হয়। কারণ আমাদের পঞ্চমের পরেই, অর্থাৎ চতুর্থের পরের স্টেজই হচ্ছে পঞ্চম ভাব। কারণ এই পঞ্চম ভাব নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে ভাগ্য কানেক্ট করলে পরে তার উচ্চ শিক্ষার যোগ হয়, এবং সেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার কোনো বাধা আছে কিনা সেটা ওই ভাগ্যস্থান কানেক্ট করবে, ভাগ্যস্থান বলে দেবে। তাহলে এগুলো প্রত্যেকটার জন্মছকের নির্দিষ্ট গ্রহের অবস্থান বলা হয়। একটা জাতক জাতিকা দেখা গেল পড়াশোনা করতে করতে অমনস্ক হয়ে গেল, অসৎ বন্ধু সঙ্গ পেয়ে গেল, মানুষের অর্থাৎ বাবা মায়ের ওপর তারা সঠিক ব্যবহার করছে না, তাহলে তারা কিন্তু ওই যে স্টেজ সে কিন্তু পার করছে, সে কিন্তু আগামী জীবনে কিন্তু আগামী দিনগুলো তার ক্ষেত্রে কিন্তু খুব ভয়ানক এবং চ্যালেঞ্জের জায়গা তৈরি হচ্ছে। যে চ্যালেঞ্জ সে সঠিকভাবে সে যদি হ্যান্ডেল না করতে পারে তাহলে কিন্তু তার জীবনে সমস্যা নেমে আসবে। সেই জন্য বারংবার বলে দেওয়া হয় এই নির্দিষ্ট কানেকশন। সেই জন্য বাবা মা প্রত্যেকেই দেখবেন
তার সন্তানকে নিয়ে কিন্তু উদ্বিগ্ন হয়, কারণ এই স্টেজটা তাদের পড়াশোনার জায়গা, তাদের জ্ঞান অর্জন করার জায়গা, সঠিক পথে চলার জায়গা। কিন্তু বাস্তব দেখা যাচ্ছে সেটা কিন্তু সেই জায়গা পাচ্ছে না। শিক্ষার যে জায়গা, সেই জায়গাটা দেখুন না কোনো ক্ষেত্রেই একটা ঘাটতি জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ শিক্ষা সমাজের উন্নতি দেখায় এবং দেশের উন্নতির দিকে নিয়ে যায়। এবং শিক্ষা যদি যত সমস্যা তৈরি হবে, আপনি কিন্তু আপনার সন্তান, পরবর্তী জেনারেশন, সব জায়গা কিন্তু আগামী দিনের সমস্যা আনবে। সেজন্য যেটা এখন হয়তো বুঝছেন না, সেটা পরবর্তী টাইমে সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সেজন্য নিজেরাও সতর্ক হওয়া ভীষণ প্রয়োজন। আর যাদের ক্ষেত্রে পড়াশোনা দেখবেন, অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা, মানে আমি এটা একটা স্টেজ বললাম, আর একটা স্টেজ রয়েছে, দেখবেন অনেক সন্তান বা অনেক জাতক জাতিকারা তারা পড়াশোনা করছে, মনে রাখতে পারছে না। এই মনে রাখতে পারছে না, যতটা পড়াশোনা করছে ততটা মার্কস পাচ্ছে না। হয়তো তার পাওয়া উচিত ছিল 90% বা 92%, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 70% আসছে। তাহলে এটা কেন হেরফের হচ্ছে? দেখবেন এই সকল জাতক জাতিকারা ওভার কনফিডেন্স, এবং এই ওভার কনফিডেন্স কানেকশনগুলো দেয় একমাত্র বুধ গ্রহ। কারোর জন্মছকে যদি বুধ রেট্রোগেট থাকে, বুধ যদি নিচস্থ থাকে, বুধ যদি কম্বাস্ট হয়ে যায়, বুধ সাধারণত কম্বাস্ট হয় না, কিন্তু নির্দিষ্ট ডিগ্রির মধ্যে গেলে এ কিন্তু ভালো ফল দেয় না। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জাতক জাতিকারা ওভার কনফিডেন্স তাদের জীবনের অনেক ক্ষেত্রে দুর্দশার মধ্যে নিয়ে যায়। এবং ঠিক রেজাল্ট আউট, অর্থাৎ দেখবেন প্রশ্নের অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার করে এসছে, কিন্তু সে তার নিজের দিক থেকে যে এতটা ওভার কনফিডেন্স, সে বলল 95% পাবে, কিন্তু তার হয়ে গেল দেখা গেল যে 70%। এতটা কমে যেতে পারে। ওভার কনফিডেন্স যাদের, সে সকল জাতক জাতিকাদের বেশিরভাগ নাম্বার কমে যায় ম্যাথামেটিক্সে। প্রত্যেকটা গ্রহের সঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট কানেক্টেড, আর আমাদের ম্যাথামেটিক্স যে সাবজেক্টটাকে কানেক্ট করে বুধ গ্রহ, এবং এই ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে কানেক্ট করে আমাদের বাস্তুশাস্ত্রের উত্তর দিক, নর্থ সাইড। তাহলে এই জায়গাগুলো যদি আপনার নেগেটিভ হয়ে যায়, তাহলে আপনার সন্তানও কিন্তু ম্যাথামেটিক্সে দেখবেন ভয় পাবে। তাহলে প্রত্যেকটার আমি একদম সাইন্টিফিক ওয়েতে প্রত্যেকটার আলোচনা করছি। দেখবেন জন্মছকের কানেকশন অনুযায়ী কোনো কোনো জাতক জাতিকা সায়েন্সের দিক দিয়ে খুব ভালো রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বায়ো সায়েন্স একটা জাতক জাতিকার খুব ভালো, তার মানে তার ক্ষেত্রে রয়েছে মঙ্গলের প্রাধান্য রয়েছে, শুক্রের প্রাধান্য রয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে প্রাধান্য থাকলেও তার জীবনের সফলতা দেবে রবি। রবি কোথায় অবস্থান করছে, তার অ্যাপ্লিকেশন পাওয়ার বুধ দেবে, বুধ কোথায় অবস্থান করছে। কারণ অ্যাপ্লিকেশন পাওয়ার এমনটাই কাজে লাগে, কারণ আপনি বা আপনার সন্তান যদি পড়াশোনা করে, তাহলে পড়াশোনা করছে, কোশ্চেন পেপার পাওয়ার পরে কোন কোশ্চেনটাকে সে আগে অ্যাটেম্প করবে, কোন কোশ্চেনটার পরে কোন কোশ্চেনটা করবে, এই স্টেপ তাকে বুধ গ্রহ নিতে শেখায়, অ্যাপ্লিকেশন পাওয়ার বলা হয়। আপনি আপনার জীবনের চোখে অনেক কিছু দেখছেন, এই চোখে অনেক কিছু দেখা, মনের মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে রবি, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র দেখায়, আর অ্যাপ্লিকেশন করা বুধ দেখায়। প্রত্যেকটার কানেকশন রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি গড়মিল হয়, তাতে জানবেন যে আপনার ক্ষেত্রে, আপনার সন্তানের ক্ষেত্রে মার্কস কমে যাচ্ছে। কখনো দেখা যায় তার জন্য দেখা হয় বুধের প্রতিকার দেওয়া হয়। অনেকে বুধ গ্রহের জন্য এমারেল্ড ধারণ করেন, কারণ এমারেল্ড পাওয়ারফুল যদি না হয়, সঠিক যদি না হয়, কারণ সবুজ রং হলেই এমারেল্ড হবে না। তাহলে
তার জন্য নির্দিষ্ট মান রয়েছে, নির্দিষ্ট গ্র্যাভিটি রয়েছে। কোন স্টোনটা কতটা তার জন্য পাওয়ারফুল হবে, কোন আঙুলে ধারণ করলে তার কোন নার্ভাকে অ্যাক্টিভ করবে। কারণ বুধ আমাদের পিটুটারি গ্ল্যান্ডটাকে কন্ট্রোল করে। পিটুটারি গ্ল্যান্ড আমাদের নির্দিষ্টভাবে আমাদের যে নির্দিষ্ট সৃজনশীলতা, স্মৃতি শক্তি, সেই জায়গাগুলোকে ফোকাস নিয়ে আসে। তাহলে সেই জায়গা আপনি ওই পান্নাটা ধারণ করলে সেটা নার্ভতন্ত্রের মাধ্যমে গিয়ে সেই গ্ল্যান্ডটাকে কিভাবে কন্ট্রোল করছে দেখতে হবে। অনেক সময় ওই সবুজ রং, আবার বলছি, ওই সবুজ একটা কিছু পড়ে রেখেছেন মানে আপনি পান্না পড়েছেন বা এমআরএল পড়েছেন আমি তা বলবো না। তার নির্দিষ্ট টেস্টিং জায়গা রয়েছে, নির্দিষ্ট গ্র্যাভিটি রয়েছে, নির্দিষ্ট পাওয়ার রয়েছে। কোনটা তার জন্য প্রযোজ্য তার জন্মছকের কানেকশন বলবে। এবং তার সঙ্গে সঙ্গে কালার থেরাপি অবশ্যই কাজ করে। কালার আপনি আপনার চোখে যেটা দেখবেন সেই চোখ আপনার নার্ভের মাধ্যমে আপনার মস্তিষ্কে দেবে এবং মস্তিষ্ক সেটাকে কিন্তু সঠিক জায়গায় তার কিন্তু সোর্স পাঠাবে এবং সেই মতো অনুযায়ী আপনার বিভিন্ন গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করবে, ব্যালেন্সে রাখবে। এইভাবেই কাজ হয়। তাহলে এইভাবে কানেক্টেড হয়। আর কি আছে? বুধকে অ্যাক্টিভ রাখার জন্য, বুধের সফলতা আনার জন্য, বুধকে পাওয়ারে আনার জন্য। কারণ বুধ আপনার ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি করে, স্মৃতি বৃদ্ধি করে, আপনার মনে রাখার ক্ষমতা বাড়ায়। তাহলে সবাই কিন্তু ওই কোয়ালিটির পান্না ধারণ করতে পারবেন না, বা আপনি অনেক ক্ষেত্রে প্রতারিতও হয়ে যেতে পারেন। এর সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? যদি নীল সরস্বতী যে নির্দিষ্ট মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করতে পারেন। এটা আপনারা বিভিন্ন ইউটিউবের মাধ্যমেও আপনি এই মন্ত্রটা আপনি উচ্চারণ শুনতে পারেন এবং সঠিকভাবে নিজেকে উচ্চারণ করতে হবে, নিজের মধ্যে ভাইব্রেশন নিয়ে আসতে হবে। এবং সেটা সঠিকভাবে না করলে আপনি কিন্তু সেখান থেকে ফল পাবেন না, বরঞ্চ নেগেটিভ ফল পেয়ে যাবেন। সেই জন্য তাদেরকে কি হয়, নীল সরস্বতী কবচ দেওয়া হয়। এই নীল সরস্বতী কবচ অর্থাৎ নীল সরস্বতী, মা নীল সরস্বতী কে? বলছে দেবী তারার হলেন নীল সরস্বতী। তিনি বাক শক্তি প্রদান করেন। তারা মায়ের আমরা পুজো করতে যাই তারাপীঠে, তাহলে সেখানে তিনি কি করেন? বাক শক্তি প্রদান করেন। যারা তারা দেবীর উপাসক, বলেন না অনেক ক্ষেত্রে যে তারাপীঠ সিদ্ধ, তাহলে এদের সাধারণত যেখানে যারা তারাপীঠে হোম যজ্ঞ করেন, তারা মায়ের পুজো করেন, তারা মায়ের খুব ভক্তি শ্রদ্ধার সঙ্গে পুজো করেন, তারা জানবেন যে তারা সত্যি করে বাকসিদ্ধ হন, তারা যা বলেন তাই হয়। এবং অপরদিকে বলা হচ্ছে এই তারা মায়ের এই রূপ, আরেকটা রূপ রয়েছেন, কি নাম? মাতঙ্গিনী, যেটা ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুরা সুন্দরী বা মাতঙ্গিনী তিনি কিন্তু দশমহাবিদ্যার দেবী, এই দশমহাবিদ্যার চতুর্থ দেবী। এবং এখানে এই ত্রিপুরা সুন্দরী এটা হচ্ছে বুধের ইষ্ট দেবী। তাই বুধ গ্রহকে পাওয়ারফুল জায়গায় নিয়ে আসতে হলে মা মাতঙ্গিনী বা ত্রিপুরা সুন্দরী বা নীল সরস্বতী মায়ের পুজো পাঠ করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে তার যে নির্দিষ্ট কবচ রয়েছে সেই কবচ ধারণের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম মেনে চললে সেই জাতক জাতিকার মধ্যে শুভ ফল আসবে, পজিটিভ এনার্জি তৈরি হবে, তার সৃজনশীলতা তৈরি হবে, স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে এবং তার মধ্যে বাক শক্তি বাড়বে, শুভত্ব তৈরি হবে, পড়াশোনার জায়গার মনোনিবেশ করবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কারণ এখানে কেন বলা হচ্ছে ত্রিপুরা সুন্দরী বা মাতঙ্গিনী? এখানে বলছে যে একদিন কিরাতিনী বেশে কিরাতন রূপী ভগবান শিবের সাথে
আনন্দ বিহারে করছিলেন রম্য কাননে, অর্থাৎ রম্য কাননে, এবং এই দেবীর এই রূপ মাতঙ্গী নামে পরিচিত হয়। অর্থাৎ যখন তিনি স্বয়ং শিবের সঙ্গে তার অন্য নাম বেশে সেই কাননে যখন তারা আনন্দ বিহার করছিলেন, তখন তার সেই বেশ, তার যে মূর্তি, সেটাকেই আমরা মাতঙ্গী নামে অভিহিত করেছি এবং সেইভাবে তাদের পুজো করা হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি কিন্তু নীল সরস্বতী হচ্ছেন মাতা তারা, এবং তারা মায়ের নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার সঠিক ক্রিয়ার মাধ্যমে যে পুজো পাঠ হবে, সেটাই কিন্তু আপনার জীবনের বা আপনার সন্তানের বাক সিদ্ধ বা তার মধ্যে স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়া এবং তার সঙ্গে সঙ্গে অনেক বাধা বিপত্তিকে কাটিয়ে তার আগামী দিনের উন্নতি বা দিশার জায়গা নিয়ে যাওয়া এই নীল সরস্বতী কবচই পারে। সেই জন্য যার যেটা মনে হবে সেটা সেইভাবে ধারণ করতে হবে, এবং ধারণ করলে হবে না, তার কার ক্ষেত্রে কোনটা প্রয়োজন সেটা তার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হবে। কারো ক্ষেত্রে হয়তো নীল সরস্বতী কবচেই কাজ হয়ে যাবে, কারো ক্ষেত্রে হয়তো না তার এমারেলটাই ধারণ করতে হবে, কারো ক্ষেত্রে হয়তো তার শুধু মন্ত্র পাঠ করলেই তার এই জায়গাগুলো রিকভারি করবে। তাহলে সেই জায়গাগুলো দেখতে হবে। কারণ দেখুন, নীল সরস্বতী কবচ এটা কিন্তু গ্রহ নক্ষত্রের কানেকশনের ওপর পরিপ্রেক্ষিতে এগুলো কাজ দেয়। কারণ একটা জাতক জাতিকার বয়স দেখবেন 12 বছর বয়স থেকে 19 বছর বয়স, এটা একটা নির্দিষ্ট জীবন দশা কাল। এই সময় এই জাতক জাতিকার নিজেরা স্বাধীনভাবে চলতে পছন্দ করে। তারা যেটা মনে করে যে এটা ঠিক, সেটাই ঠিক। তখন দেখবেন এরা বাবা মায়ের কথা শুনতে চায় না। কিছুকাল পরে গিয়েই দেখবেন তাদের মধ্যে পরিবর্তন আসে। কিন্তু ওই সময়টা তো সে সর্বশান্ত করে ফেললো তার জীবনের যে দিশাটা ছিল বা বাবা মায়ের যে স্বপ্ন ছিল, নষ্ট করে ফেলছে। কিন্তু সেই জায়গাটার তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলছি, কেন? কারণ আপনাদেরও শুনতে বুঝতে সুবিধা হবে। কারণ নীল সরস্বতী কবচ একটা জাতক জাতিকার তার প্রথম পড়াশোনার জীবনে, সে হয়তো পড়াশোনা করছে, সে ক্লাস 6, 5, 7 বা 4, সে মনে রাখতে পারছে না। হয়তো আপনার সন্তান, আপনিও নিয়ে তাকে পড়াশোনা করাচ্ছেন, সে নো ডাউট আপনার সঙ্গে যখন থাকছে, আপনি যা যা বলছেন খুব স্মুথলি লিখছে, বা পড়াশোনা করার পরে কোশ্চেন ধরছেন, সে স্মুথলি অ্যান্সার দিচ্ছে। কিন্তু সেই জাতক বা সেই জাতিকা যখন সে 2-1 দিন হয়ে যাচ্ছে, 2-5 দিন হয়ে যাচ্ছে, 2-10 দিন হয়ে যাচ্ছে, তখন ওই ওয়ার্ডগুলো, ওই সেন্টেন্সগুলো, ওই বিষয়টা সে তার মাথায় রাখতে পারছে না। তার মানে এর মধ্যে ওর ক্ষেত্রে কিন্তু বুধের কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, এবং তার সঙ্গে সঙ্গে কাজ করছে নেগেটিভ ভাইব্রেশন চন্দ্রের। কারণ দেখবেন চন্দ্র আমাদের মনকে প্রভাবিত করে। কোনো কোনো জাতক জাতিকা দেখবেন প্রথম দিকে খুব চঞ্চল হয়, খুব দুরন্ত হয়। বাবা মা তার দুরন্তপনার জন্য অনেক সময় প্রতিকার নিতে চলে আসে আমার কাছে, কারণ আমি তাদের প্রতিকার সেইভাবে দিই না। আমি কারণ যে জাতক জাতিকা ছোটবেলায় চঞ্চল হয়, তাদের ব্রেন কিন্তু সার্ভ হয়, এবং এরা খুব প্র্যাকটিক্যাল লাইফ লিড করে, এবং এরা সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে। এবং এই চঞ্চলতা শুধু তা না, এই চঞ্চলতার ক্ষেত্রে তাদের নেগেটিভ ভাইব্রেশন, কারণ ওই চন্দ্র আমাদের মনকে যখন প্রভাবিত করে, তখন একটা বিষয় সে যখন পড়াশোনা করছে, তার চঞ্চলতার জন্য অনেক সময় সে সেই বিষয়টাকে মনে রাখতে পারে না। একটা নির্দিষ্ট সময়কাল, হয়তো 2 দিন 5 দিন পরেই দেখবেন ভুলে যাচ্ছে। তার মানে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র এফেক্টেড। আমি শুধুমাত্র বুধ এফেক্ট হচ্ছে তার জন্য বলবো না, কিন্তু এক্ষেত্রে চন্দ্র কিন্তু এফেক্টেড হয়। অনেক জাতক জাতিকা দেখবেন যে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না, 5-10 মিনিট তাকে বসিয়ে রাখতে পারবেন না,
সে এতটাই চঞ্চল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা স্টেজে তার প্রতিকার প্রতিবিধান আছে। সে যাতে বসে থাকে সুস্থভাবে, সে বসে যেন পড়াশোনাটা মনোযোগ দেয়, প্রত্যেক বাবা মাই চাইতো। তাহলে এক্ষেত্রে কোনো কোনো গ্রহের কানেকশনে কিন্তু তার মধ্যেই চঞ্চলতা তৈরি হয়। কোনো জাতক জাতিকা দেখবেন যে শুধু সে মোবাইলেই ঘাটছে। এই মোবাইল ঘাটা, মোবাইলে বিভিন্ন জিনিস দেখা, এটা কিন্তু একটা নেশার স্বরূপ হয়ে গেছে আগামী দিনের জন্য এবং বর্তমান যুগে। কারণ আমি এর আগেও আলোচনা করেছি যে এই যে জীবনকাল, এই যে বর্তমান সমাজ পুরোটাই কানেক্টেড রাহু গ্রহ এবং শুক্র গ্রহের ওপর। রাহু ওই যে পাশে ফোনটা রেখে দিয়েছে, পড়াশোনা করছে, হঠাৎ করে একটা মেসেজ আসলো, টিঙ্ক করে একটা আওয়াজ হলো, ওটা কিন্তু রাহুর কানেকশন। কারণ ওই জাতক জাতিকা পড়াশোনা করছিল, তার মুভমেন্টটা সম্পূর্ণভাবে পড়াশোনার মধ্যে কিন্তু নিয়োজিত করেছিল। ওই একটা সাউন্ড দিয়ে মেসেজটা দেওয়াতে ওর ব্রেনটাকে কিন্তু কনভার্ট করে দিল মোবাইলের দিকে। আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে প্র্যাকটিক্যাল রাখছি এবং প্রত্যেকটা সায়েন্টিফিক হয়েতে কথা বলছি এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে বলছি। অর্থাৎ ওই সাউন্ডটা ওকে এমনভাবে ডিস্টার্ব করে দিল, ওর মনটাকে ডিস্টার্ব করলো, ওর বুধের পাওয়ারটাকে ডিস্টার্ব করলো। এবং এই অর্থাৎ এখানে যে এই বুধ, এই রাহু যখন কানেক্টেড হয়ে যাবে, যখন ও এটার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাবে মোবাইলটার প্রতি, তখন দেখবেন আপনি কিছু বিষয় বললেও অনেক সময় মিথ্যা কথা বলবে বা এড়িয়ে যাবে। কারণ ওই রাহু এবং বুধের কম্বিনেশন সেই জাতক জাতিকাকে মিথ্যা কথা বলাতে শেখাচ্ছে। অর্থাৎ তার মধ্যে, অর্থাৎ মোবাইলের মধ্যে সে এমন কিছু জিনিস পেয়ে যাচ্ছে যেটা বেশি আকৃষ্ট করে যাচ্ছে, সেটা আপনাদের সামনে বললে সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না। কানেকশনগুলো এইভাবে তৈরি হয় এবং তার কারণে একটা জাতক জাতিকা তার মনে রাখার ক্ষমতাকে হারাতে বসে। একটা জাতক জাতিকার তার পড়াশোনা, তার খেলাধুলা বা তার অ্যাক্টিভিটি, তার যে স্টাডি, সব জায়গাগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে। সেই জন্য আমি বারবার বলি যে সঠিক সময়ে তার প্রতিকার প্রতিবিধান করুন। একটা জাতক জাতিকার কোন গ্রহ নেগেটিভ রয়েছে, কোন গ্রহের জন্য কি প্রতিকার করতে হবে। দশমহাবিদ্যার বিভিন্ন প্রতিকার রয়েছে। দশমহাবিদ্যার প্রত্যেকটা গ্রহ কানেক্টেড রয়েছে। সেক্ষেত্রে দশমহাবিদ্যার কাজ করতে হবে না কোনো স্টোন ধারণ করতে হবে, না কোনো মন্ত্র পাঠ করতে হবে, নাকি তার শুধু তার যে বাস্তুতে বসবাস করছে তার বাস্তুর কিছু পরিবর্তন করতে হবে। তাহলে এই কটা জিনিসের মধ্যে পরিবর্তন নিয়ে আসলে তার মধ্যে পরিবর্তন আসবে এবং আগামী দিনে তার জায়গাগুলো ভালো হবে। সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে এবং এটা যখন আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন। আজকে আপনি পরিস্থিতি দেখছেন যে এইভাবে একটা প্লাস মাইনাসের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে করান। আপনি সেই লাস্ট মিনিট সাজেশনের সময় গিয়ে করলে আপনি কিন্তু ফলটা পেতে দেরি হবে আপনার। আপনি লাস্টে গিয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা রোড যখন একটা জায়গায় কোনো ক্র্যাক করছে, ভেঙে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা মেরামত করলে যে সময়, যে কস্টিং, যে যে জিনিসগুলো প্রয়োজন, আর একটা জায়গা যখন ভেঙে অনেক দিন একটা পুকুর তৈরি হয়ে যাচ্ছে, গর্ত তৈরি হয়ে যাচ্ছে, সেটাকে মেরামত করতে যে সময় এবং যে জিনিসগুলো লাগবে, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট। কার ক্ষেত্রে কোনটা প্রয়োজন সেটা তার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হবে। কারো ক্ষেত্রে হয়তো নীল সরস্বতী কবজেই কাজ হয়ে যাবে, কারো ক্ষেত্রে হয়তো না তার এমারেলটাই ধারণ করতে হবে, কারো ক্ষেত্রে হয়তো তার শুধু মন্ত্র পাঠ করলেই তার এই জায়গাগুলো রিকভারি করবে। তাহলে সেই জায়গাগুলো দেখতে হবে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে অন্যের ক্ষেত্রে অন্য সমস্যা রয়েছে। কারণ বিগত দিনে বহু মানুষ
তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। শুনতে থাকুন, বা তাদের যারা বিগত দিনে এসেছিল তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানে সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ
শোধ করতে পেরেছি, নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক বিদেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার, মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি।
তো সে এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এখানেই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 83358055
241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।